মুভিটি শুরু হয় সিটি এবং তার মেয়ে লায়লাকে নিয়ে, যারা উভয়ই মরিশাসের বাসিন্দা এবং ডেড বডি ওয়াশ করানোর কাজ করেন। সেই সময় তারা একই কাজ করছিল, কিন্তু লায়লা খুব ভয় পেয়েছিল, কারণ যিনি মারা গিয়েছিলেন তার দেহে অদ্ভুত ও ভয়ঙ্কর কিছু কাটা দাগ ছিল। তার মুখে ছিল এক গভীর আঘাত। ডেড বডিটির মুখ এবং পিঠ ছিল খুব খারাপ অবস্থায়। যখনই তারা ডেড বডির উপর জল ঢালে, এক অদ্ভুত ঘটনা ঘটে। মৃত মহিলার চোখ হঠাৎ খুলে যায় এবং তখন দৃশ্য কাট হয় এবং আমাদের দেখানো হয় কিছুক্ষণ আগের দৃশ্য। তখন সবাই ছিল মিসেস আয়দার বাড়ির পার্টিতে, যিনি তার ছেলের জন্মদিন উদযাপন করছিলেন। এই পার্টিতে সিটি এবং তার সব বন্ধুদেরকেও দেখানো হয়, যারা সবাই খুব চিন্তিত দেখাচ্ছিল। এই মহিলাদের স্বামীরা তাদের ছেড়ে চলে গিয়েছিল, শুধু টেরি ছিল ব্যতিক্রম, যার বিয়ে হয়নি। যাই হোক, সবাই পার্টি উপভোগ করে এবং বাড়ি ফিরে আসে। পুরো পার্টি জুড়ে সিটি ছিল খুব চুপচাপ, এমনকি বাড়ি ফেরার পরও। তার মেয়ে লায়লা এই উদ্বেগ আরও বাড়াচ্ছিল, কারণ সে ডেড বডি ওয়াশ করানোর কাজটা পছন্দ করতো না। সে একজন মেকআপ আর্টিস্ট হতে চায়, কিন্তু সিটি তাকে বোঝায় যে এই কাজটায় অনেক সম্মান আছে এবং সবাই এটা করতে পারে না। যাই হোক, তারা বাড়ি ফিরে আসে এবং সিটি নামাজ পড়তে ওঠে। কয়েকদিন ধরে সে খুব ভয় পেত। নামাজ শুরু করতেই তার মনে হয় কেউ যেন তার পেছনে দাঁড়িয়ে নামাজ পড়ছে। ভয়ে সে নামাজ শেষ করে এবং তারপর গ্রামে ঘোষণা করা হয় যে মিসেস আয়দা মারা গেছেন, যিনি সবে মাত্র পার্টি থেকে ফিরেছিলেন। সিটি দ্রুত তৈরি হয়ে তার দেহ ধোয়ার জন্য যায়। আজ লায়লা বাড়িতেই ছিল। এখানে সিটি যখন মিসেস আয়দার বাড়িতে যায়, দেখে তার মৃতদেহ খুব খারাপ অবস্থায় পড়ে আছে। মনে হচ্ছিল কেউ তাকে খুব খারাপভাবে মেরেছে। তার শরীর জুড়ে রক্তের দাগ ছিল। সেই রক্ত তার জামা, বিছানার চাদর এবং মেঝেতে পড়েছিল। যাই হোক, সিটি ডেড বডি ওয়াশ করিয়ে বাড়ি ফিরে আসে। এই সময় লায়লা এবং তার ভাই আরিফ ভাঙা ছাদের জল সামলানোর চেষ্টা করছিল। লায়লা লক্ষ্য করে যে সিটি খুব চিন্তিত। সে ভীত অবস্থায় আয়দার জামা কাপড় পরাচ্ছিল। লায়লা জিজ্ঞাসা করে, মা, তুমি এটা কি করছো? সিটি উত্তর দেয়, মৃতদেহদের জিনিসপত্র পুড়িয়ে ফেলতে হয়। লায়লা মাথা নেড়ে বলে, ঠিক আছে, তুমি ভেতরে যাও, আমি এই কাজটা করছি। পোড়ানোর সময় সে সেই জামা কাপড়ের মধ্যে থেকে একটা ছেঁড়া ছবি বের করে এবং সেই ছবিতে তার মা সিটিও দাঁড়িয়েছিলেন। আরও অদ্ভুত ঘটনা ঘটছিল সিটির সাথে। যখন সে বিছানায় শোয়, তখন তার মনে হয় লায়লা পাশেই শুয়ে আছে। সে জিজ্ঞাসা করে, লায়লা, তুমি দরজা বন্ধ করেছো? ঘুরে তাকাতেই দেখে সেখানে কেউ নেই। সে খুব ভয় পেয়ে যায়। এই সময় লায়লা আসে এবং জিজ্ঞাসা করে কি হয়েছে, কিন্তু সিটি বিষয়টা লুকিয়ে যায়। কিছুক্ষণ পর সিটি উঠে ওয়াশরুমে যায় এবং আয়নায় দেখে যে তার জায়গায় একটা আত্মা দাঁড়িয়ে আছে। এটা দেখে সে জোরে চিৎকার করে ওঠে। যাই হোক, তখন সবাই ঘুমাচ্ছিল। সিটিও আবার গিয়ে শুয়ে পড়ে। মধ্যরাতে দেখা যায় এক ভয়ঙ্কর ছায়া তার ঘরে আসে। ছায়াটি অনেক বড় এবং একটি দানবের মতো দেখতে। যখন ছায়াটি টের পায় সেটি দেখতে পাচ্ছে, কিছু করার আগে ছায়াটি তার গলা চেপে ধরে। তারপর দৃশ্য কাট হয়ে যায়। সকালে লায়লা ঘুম থেকে উঠে দেখে সিটি খুব ভয়ঙ্করভাবে তার পাশে পড়ে রয়েছে, চারপাশে রক্ত ভর্তি, আর এখন সিটি মৃত। এটা ছিল সেই রাতের ছায়ার কাজ। লায়লা এবং আরিফ মায়ের হঠাৎ মৃত্যুর জন্য একেবারে ভেঙে পড়ে। এই পুরো গ্রামে সিটি এবং লায়লা ছাড়া আর কেউই ডেড বডি ওয়াশ করার কাজ করে না। তাই এখন লায়লাকেই তার মায়ের মৃতদেহ স্নান করাতে হয়। সিটিকে স্নান করানোর সময় লায়লা একেবারে ভেঙে পড়ে। যখন সে জল ঢালে, সিটির চোখ খুলে যায়। এটা দেখে লায়লা ভয় পায় না। সে সিটিকে বলে, তুমি মারা গিয়েছো, এটা মেনে নাও আর চোখ বন্ধ করো। এটা বলেই সে সিটির চোখ বন্ধ করে দেয়। আবার স্নান করানো শুরু করলে হঠাৎ তার মুখ খুলে যায়। মুখের ভেতরে কিছু একটা ছিল। লায়লা যখন তার মুখের ভেতরে হাত রাখে, তখন দেখে ভিতরে একটা তারের টুকরো ছিল। এটা দেখে লায়লা খুব ভয় পেয়ে যায়। যাই হোক, লায়লা ওই তারটা রেখে দেয়। এবার সিটিকে স্নান করানোর পর তার দাফন করা হয়। লায়লা জানতো মৃতদেহের জিনিসপত্র পুড়িয়ে ফেলা উচিত, কিন্তু সিটি ছিল তার মা। চাইলেও সে তার মায়ের জিনিস পোড়াতে পারেনি। সে ঠিক করে সেগুলো নিজের কাছেই রাখবে। আর ওদিকে আরিফ ব্যস্ত হয়ে পড়ে তার মায়ের স্মৃতিকে ভোলার জন্য। আজ লায়লা বাড়িতেই ছিল। সিটির বন্ধুরা বাড়িতে তাদের খোঁজ নিতে আসে। তারা এসে দেখে লায়লা সে বিছানায় শুয়ে আছে যেখানে সিটি মারা গিয়েছিল, আর সেই একই বিছানার চাদরে সিটির রক্তও লেগেছিল। এটা দেখে মহিলাগুলো লায়লাকে কোনো প্রশ্ন করার আগেই লায়লা দ্রুত তাদের বাইরে নিয়ে যায় এবং দরজা বন্ধ করে দেয় এবং তাদের কোনো প্রশ্নের উত্তর দেয় না। কিন্তু এখন লায়লা বুঝে যায় যে সিটির মৃত্যু কোনো সাধারণ ঘটনা ছিল না। তার মৃত্যুর পেছনে কোনো গোপন রহস্য ছিল। যখন সব বন্ধুরা একসাথে বসে কথা বলছিল, তাদের মধ্যে একজন, যার নাম টেরি, সে বলে ওঠে, আয়দা এবং সিটি দুজনেই কোনো অভিশাপের কারণে মারা গেছে, কারণ তাদের মৃত্যুর পরে তাদের দুজনেরই বিছানার চাদরে রক্তের দাগ ছিল। এসব কথা বলার সময় হঠাৎ এক মহিলার আঙুল স্কেলে কেটে যায়। যাই হোক, রাতে সবাই মিলে সিটির আত্মার শান্তির জন্য প্রার্থনা করতে জড়ো হয়।
প্রার্থনার সময় লায়লার মধ্যে এক অদ্ভুত ভয় কাজ করছিল। যদিও সেখানে অনেক মানুষ ছিল, প্রার্থনার সময় হঠাৎ সিটি ও আয়দার ভূতকে সে দেখতে পায়। আর তখনই ঘরের আলো নিভে যায়। লায়লা চিৎকার করে ওঠে। তখনই ওই জায়গার নেতা সবাইকে শান্ত করে এবং মোমবাতি আনার জন্য বলে। সে বলে, আমরা মোমবাতির আলোতেই প্রার্থনা শেষ করব। প্রার্থনা আবার শুরু হতেই আলো ফিরে আসে এবং আবার লায়লা সিটি ও আয়দার ভূতের সঙ্গে আরও একটি ভূতকে দেখে। মহিলাটি ছিল তার মায়ের বান্ধবী, কিন্তু সে তো এখনো জীবিত ছিল। এটা দেখে লায়লা খুব চিন্তিত হয়ে পড়ে আর সে বুঝে যায় পরবর্তী মৃত্যু এই মহিলারই হবে। চিন্তায় পড়ে প্রার্থনা শেষ করে সে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এসে বারবার সে মায়ের ভূতকে দেখতে পায়। সে দেখে তার মা নামাজ পড়ছেন। যদিও সে জানে তার মা মারা গেছে, নিজের ভয় কমাতে সেও নামাজ পড়ার সিদ্ধান্ত নেয়। তখন তার পায়ের নিচে কিছু একটা ধারালো জিনিস ফোটে। লায়লা সেটা তুলে দেখে এটা সেই তারের টুকরো যা সিটির মুখ থেকে বের হয়েছিল। লায়লা সেই তারের টুকরোটাকেই দেখছিল। তখনই হঠাৎ কেউ পেছন থেকে তার মুখ চেপে ধরে এবং সে চিৎকার পর্যন্ত করতে পারে না। এখানে দৃশ্য কাট হয়ে যায়। এখন দেখানো হয় সেই মহিলাটিকে যার ভূতটি লায়লা কিছুক্ষণ আগে দেখেছিল। মহিলাটি তার ছেলের সঙ্গে কথা বলছিল। হঠাৎ ঘর থেকে আলমারি খোলার শব্দ শুনে সে তা দেখার জন্য ভেতরে গেলেন, কিন্তু সেখানে কেউই ছিল না। যখন সে আলমারি খোলার চেষ্টা করলো তখন সেটি খোলে না। মনে হচ্ছিল যেন সেটি তালা বন্ধ রয়েছে। কিন্তু যেই সে আলমারির কাছ থেকে সরে যায় তখন হঠাৎ নিজে থেকেই আলমারির দরজা খুলে যায়। মহিলাটির সব কিছুই যেন খুব অদ্ভুত লাগছিল। তার ছেলেও বাইরে বসে এসব লক্ষ্য করছিল। এবার আলমারি খুলে যখন সে কাপড় সরিয়ে কিছু দেখতে যান তখন হঠাৎ দুটি ভয়ঙ্কর হাত এসে তার গলা চেপে ধরে এবং শ্বাসরোধ করে তাকে মেরে ফেলে। তার ছেলে দেখে যে তার মা যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মারা যাচ্ছে আর মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। তার মৃত্যুও স্মৃতি ও আয়দার মতোই ছিল। 3 দিনে 3টি মৃত্যু শোনার পর এবার পুলিশও সেখানে এসে পৌঁছায়। এই 3 জন মহিলা যারা মারা গেছেন তারা খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। পুলিশ মনে করে তাদের মৃত্যুর পেছনে কোনো ঠিক রহস্য রয়েছে যা তদন্ত করা জরুরি। কিন্তু এই মহিলার ছেলে সব ধরনের তদন্তে আপত্তি জানায়, কারণ সে নিজের চোখে তার মায়ের মৃত্যু দেখেছে এবং সে পুলিশ অফিসারকে জানায়, এতে এমন কিছুই নেই যে আমি আপনাদের অভিযোগ করব। সে শুধু অনুরোধ করে গ্রামের লোকরা যেন লায়লাকে নিয়ে আসে যাতে সে তার মায়ের বডি পরিষ্কার করাতে পারে আর তারপর দাফন করা যায়। কিন্তু লায়লা তখন তার বাড়িতে ঘুমাচ্ছিল। সে আজ সেই মহিলার ডেড বডি ওয়াশ করাতে যেতে চায় না। গ্রামের অনেকে এই কাজ করার জন্য তাকে ডাকতে থাকে, কারণ পুরো গ্রামে সিটি আর লায়লা ছাড়া আর কেউই এই কাজ করতো না। আর ডেড বডি না পরিষ্কার করলে তাকে দাফনও করা যেত না। এবার তার বন্ধু এসে সে একই কাজ করার জন্য তাকে বললে সে রেগে গিয়ে বিছানায় শুয়ে পড়ে। আর তখনই সে সেই মৃত মহিলার ভূতকে দেখে। সে লায়লাকে বলে, আমাকে সাহায্য করো। তার কণ্ঠস্বর শুনেই লায়লার ঘুম ভেঙে যায়। তখনও বাইরে কেউ দরজায় নক করছিল। এটা ছিল তার ভাই আরিফ, যে জানায় সেই মহিলা ছেলে তাকে নিতে এসেছে। এবার লায়লা যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এখন লায়লা যায় ডেড বডিটাকে স্নান করানোর জন্য। তার শরীরে লাল এবং নীল অদ্ভুত দাগ ছিল যা তার শরীরকে ভয়ঙ্কর করে তুলেছিল। যখন লায়লা প্রথমবার তার শরীরে জল ঢালে হঠাৎ সেই মৃতদেহ উঠে বসে এবং তার পেটে আঘাত করতে থাকে। লায়লা খুব ভয় পেয়ে যায়। যাই হোক, লায়লা এখন সেই মৃতদেহটিকে আবার শুয়ে দেয় এবং তার পেটের দিকে দেখে যেখানে একটা খুব বড় সূচালো তার ছিল, ঠিক যেমন তার মায়ের মুখ থেকে বেরিয়ে এসেছিল। সেটা দেখে সে টেনে বার করে ফেলে। এবার লায়লা খুব ভয় পেয়ে যায়, তবুও সে সেই তারটি সরিয়ে রেখে দেয় আর মৃতদেহটিকে আবার ধুতে শুরু করে। এটা করতে করতে মৃতদেহটি বারবার তার চোখ খুলে ফেলছিল। তার কাজ শেষ হওয়ার পর লায়লার কানে বারবার সেই মহিলার চিৎকার ভেসে আসছিল, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এবার পরপর লায়লার সাথে যে ঘটনাগুলো ঘটছিল তা দেখে লায়লা বুঝতে পারে যে যারা 3 জন মারা গেছে তাদের মৃত্যুর পেছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। সেই সত্যটা জানার জন্য সে পরদিন সেই মহিলার ছেলের কাছে যায়, তাকে সব বলে কিভাবে এই 3 জনের মৃত্যু স্বাভাবিক ছিল না। ছেলেটিও জানতো যে এগুলো স্বাভাবিক মৃত্যু ছিল না। সে বলে, আমি জানি আমার মায়ের সঙ্গে কি হয়েছিল, আমি নিজের চোখের সব দেখেছি। সেদিন যখন তিনি আলমারি খুলেছিলেন তখন ভেতর থেকে 2টি হাত বেরিয়ে এসেছিল। তখন আমি স্পষ্টভাবে শুনেছি মা নূর বলেছিল, মানে এই মৃত্যুগুলোর সঙ্গে নূরের কোনো না কোনো সম্পর্ক রয়েছে। এখন সে লায়লাকে একটি ছবি দেখায় যেখানে কিছু মহিলারা একসাথে দাঁড়িয়েছিল, সিটির বন্ধুরা আর নূরও। লায়লা এবার বুঝতে পারছিল যে নূরের সঙ্গে এই 3 মৃত্যুর কোনো না কোনো সংযোগ রয়েছে, কিন্তু কিভাবে? কারণ নূর তো আগেই মারা গিয়েছে। এই প্রশ্নের উত্তর খুঁজতে এবার সে মিসেস আয়দার কবর খুঁড়ে দেখে, যার মৃত্যু সবার প্রথমে হয়েছিল আর যার মৃতদেহ তার মা সিটি ধুয়েছিল।
কবর খুঁড়ে তার পায়ের দিকেও সে সেই একই সুচালো তার পায়, যেটা তার মায়ের মুখ থেকে আর আরেক মহিলার পেট থেকে পেয়েছিল। এবার সে নিশ্চিত হয় যে মিসেস আয়দার মৃত্যু তার মা আর ওই মহিলার মতোই হয়েছে এবং তারও কোনো না কোনো সম্পর্ক নূরের সঙ্গে রয়েছে। সে এসব ভাবছিলই হঠাৎ সে অনুভব করে যে তার চারপাশে অনেকগুলো মৃতদেহ জড়ো হয়েছে, যারা তাকে ভয় দেখাতে শুরু করে। ভয়ে লায়লা মিসেস আয়দার কবর বন্ধ না করে সেখান থেকে পালিয়ে যায়। সকালে গ্রামে খবর ছড়িয়ে পড়ে কেউ একজন মিসেস আয়দার কবর ঘুরে তাকে অপমান করেছে। এদিকে সকালে আমরা দেখি লায়লা মিসেস আয়দার বাড়িতে প্রমাণ সংগ্রহ করছিল। সে জানতে চাইছিল এই সব কিছুর পেছনে নূর আছে কিনা, আর যদি নূর থাকে তাহলে কিভাবে তার যোগসূত্র। সে কিছু ছবি পায় যেখানে নূরও সেই গ্রুপে ছিল। এমন সময় মিসেস আয়দা এবং সিটির তৃতীয় এক বন্ধু টেরি সেখানে আসে। সে এখনও অবিবাহিত ছিল। সে টেরিকে নূর সম্পর্কে জিজ্ঞাসা করে। নূরের কথা শুনে টেরি চিৎকার করতে লাগে আর নিজের মুখ আঁচড়াতে লাগে। সে লায়লাকে বলে নূরের কথা ভেবো না, সে এক শয়তান ছিল। এই কথা বলে সে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। কিছুক্ষণ পর টেরি আবার ফিরে আসে, যে জানতো না যে কিছুক্ষণ আগে ঠিক কী ঘটেছিল। মানে আমরা যে টেরিকে আগে দেখেছি সে হয় লায়লার কল্পনা ছিল অথবা কোনো প্রেতাত্মা। বাড়িতে লায়লার ভাই তার বিছানার নিচ থেকে সে বেলচাটা পায়, যার সাহায্যে লায়লা কবর খুঁড়েছিল। সে লায়লাকে জিজ্ঞাসা করে, তার মানে কবর তুমি খুঁড়েছিলে? তখন লায়লা তাকে সেই তারের টুকরোগুলো দেখায়, যেটা সে মিসেস আয়দার কবর থেকে বের করেছে। সে বলে এই একই তার সিটির মুখ থেকে এবং আরেক বন্ধুর পেট থেকেও সে পেয়েছে। মানে এই তিনজনের মধ্যে কোনো সম্পর্ক আছে এবং এই সব মৃত্যুগুলো একে অপরের সঙ্গে জড়িত। এখন আমি বিশ্বাস করি সব মৃত্যুগুলো কোনো অভিশাপের কারণে ঘটেছে। আমরা দেখি টেরি বাইরে দাঁড়িয়ে সব শুনছিল। সে গিয়ে এই কথাগুলো নিজের মতো করে বানিয়ে পুরো গ্রামে ছড়িয়ে দেয়, আর সব মহিলারা ভয় পেয়ে যায়, কারণ গ্রামের মহিলারা বুঝতে পারে তারা এক অভিশাপের কারণেই মারা গেছে, আর এই অভিশাপ এসেছে সেই নূরের কারণে। এখন প্রশ্ন হচ্ছে, কে ছিল এই নূর? গ্রামের মহিলাদের কথোপকথন থেকে আমরা নূরের সম্পর্কে জানতে পারি যে নূরের স্বামী মারা যাওয়ার পর নূর একাই সেই গ্রামে থাকতো আর গ্রামের অন্য পুরুষদের নিজের দিকে আকর্ষণ করত। একদিন জানাজানি হওয়ার পর গ্রামের সব মহিলারা মিলে তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেয়। লায়লার বান্ধবী রিতার কাছেও কিছু মহিলা এসব কথাই বলছিল, কিন্তু রিতা তখন তাদের বলে যদি গ্রামের পুরুষরা এমন একজন মহিলার কাছে যায় তাহলে দোষ ওই মহিলার নয়, দোষ পুরুষদের। যে লায়লা জানতে পারে যে অভিশাপের কথা পুরো গ্রামে ছড়িয়ে পড়েছে, তখন সে টেরির কাছে এসে রাগারাগি শুরু করে বলে, আমি জানি তুমি এই খবরটা সারা গ্রামে ছড়িয়ে দিয়েছো, এই সব করার দরকার কি ছিল? তখনই তাদের মধ্যে তর্ক শুরু হয়ে যায় আর সেই পুলিশ অফিসারও সেখানে পৌঁছে যায়। অফিসার তখন লায়লাকে বোঝায়, দেখো লায়লা, যা কিছু হচ্ছে তা ভুল। নূরের মৃত্যু হয়েছিল অনেক বছর আগে। এই তিনটি মৃত্যুর সাথে নূরের কোনো সম্পর্ক নেই, তাই নূরকে এইসব ঘটনার সঙ্গে জড়ানো ঠিক নয়। তবে হ্যাঁ, এই তিনটি মৃত্যু সত্যি সন্দেহজনক। সে লায়লাকে বলে, তুমি যদি এ নিয়ে কিছু জানতে পারো তাহলে সবার প্রথমে পুলিশকে জানাবে। পুলিশ চলে যাওয়ার পর লায়লা দেখে টেরির শরীর খারাপ হতে শুরু করেছে। নূরের আত্মা টেরির মাধ্যমে বলে ওঠে, এই মহিলারা আমাকে এদের স্বামীদের কেড়ে নেওয়ার জন্য শাস্তি দিয়েছে, অথচ আমি এমন কিছুই করিনি। এরপরেই আবার সেই মৃত মহিলাদের আত্মারা নূরকে দোষারোপ করতে শুরু করে। এইসব দেখে লায়লা দ্বিধায় পড়ে যায়, কিন্তু সে অনেক কিছু জানতে পারে। কিছুক্ষণ পরে যখন টেরি সুস্থ হয়, লায়লা তার বাড়ি ফিরে আসে। তখন সে নূরের ছবি আর সে তারই টুকরোগুলিকে জড়ো করছিল, যেগুলো সে মৃতদেহ থেকে পেয়েছিল। এইসব দেখে ওর ভাই খুব চিন্তিত হয়ে পড়ে আর লায়লাকে বাধা দিয়ে বলে, তুমি এসব করা বন্ধ করো। কিন্তু লায়লা বলে, না, আমি বন্ধ করব না, কারণ আমার মাকে কেউ হত্যা করেছে, আর সেটা কে আমি তা জানবই। রাতে লায়লা ঘুমিয়ে পড়ে আর দেখা যায় সেই ছায়াকে, যে সিটি এবং অন্য সব মহিলাদের হত্যা করেছিল। সে লায়লাকে ভয় দেখায়, ঘাড় চেপে ধরে আর শ্বাস রোধ করে তাকে মেরে ফেলে। তারপর লায়লার শেষকৃত্য করে দেহ দাফন করা হয়। এরপর আমরা দেখি কবরের ভেতরে লায়লা হঠাৎ চোখ খুলে জেগে ওঠে। তখন বোঝা যায় আসলে এই সব কিছুই ছিল লায়লার ভয়ঙ্কর এক স্বপ্ন। সে জেগে উঠে এক বন্ধুর বাড়িতে যায়। সেখানে ভাঙা একটি টাইলসের নিচে কিছু জিনিস খুঁজে পায়। সেগুলো ছিল সেই মারা যাওয়া মহিলাদের ছবি, যারা একসময় বন্ধু ছিল। আর সেই ছবিগুলোতে ছিল কিছু চুল, যেন এই ছবিগুলো দিয়ে কেউ কালো জাদু করার চেষ্টা করছিল। ছবিগুলো দেখে লায়লা বুঝে যায় রিতা আসলে আর কেউই নয়, নূরের মেয়ে যে মারা গিয়েছিল। এটা বুঝেই লায়লা টেরির বাড়িতে তাকে সবকিছু বলতে চায়। তখন দেখানো হয় রিতা এবং টেরির আর এক বন্ধুকে, যাকে এখন পুরোপুরি নূরের আত্মা পজেস্ট করে নিজের নিয়ন্ত্রণে নিয়েছে। এরপর নূরের আত্মা তাকে ছুরিকাঘাত করে আর তার চোখেও সে তারই টুকরো ঢুকিয়ে দেয়।
এখন স্পষ্ট হয়ে যায় যে নূরের আত্মাই এই সব হত্যার পেছনে ছিল এবং সে একটি চিহ্ন হিসাবে মৃতদেহগুলিতে সে তার রেখে দিত। যখন লায়লা টেরির বাড়িতে পৌঁছায় সে সেখানে সব মৃত মহিলাদের আত্মাদের দেখতে পায়, আর তাদের সাথে এক অচেনা নারীর আত্মাও সেখানে ছিল, যা দেখে লায়লা বুঝতে পারে সেই মহিলা এখন মারা গিয়েছে। তারপর লায়লা দ্রুত সেই মহিলার বাড়িতে যায় মৃতদেহটি দেখতে, আর লায়লাকে দেখে সে মৃতদেহ উঠে দাঁড়ায়। মৃত শরীর থেকে একটি লম্বা তার বেরিয়ে আসে। এটা দেখে লায়লা হ্যালুসিনেশন হতে থাকে, আর তার মনে হচ্ছিল সেই মৃত মহিলারা তার দিয়ে তাকে জড়িয়ে ফেলছে। সাংঘাতিক যন্ত্রণায় সে ধীরে ধীরে মাটিতে পড়ে যায়। এই ঘটনার খবর পেয়ে সেই পুলিশ অফিসার ওই মহিলার বাড়িতে আসে। দরজা খুলে দেখে লায়লা মাটিতে পড়ে খুব কষ্ট পাচ্ছে, কিন্তু অফিসারকে দেখে লায়লা উঠে দাঁড়ায় এবং একদম স্বাভাবিক হয়ে যায়, যেন কিছুই ঘটেনি। পুরো পাড়া সেখানে জড়ো হয়, রিটাও সেখানে আসে। রিটাকে দেখে লায়লা পুলিশ অফিসারকে বলে সব নারীদের মৃত্যুর কারণ রিতা ও নূরের মেয়ে, এবং ওই সকলকে অভিশাপ দিয়েছে। যখন লায়লা সবার সামনে রিতার সঙ্গে কথা বলছিল, তখন রিতা তার কাছে এসে বলে, এটা ওদের পাপ, তুমি ওদের পাপ নিজের মাথায় নিও না। এটা বলেই রিতা চলে যায়। লায়লা কিছুই বুঝতে পারে না যে রিতা তাকে কি বলল, কিন্তু রিতা চলে যাওয়ার পর সেখানে উপস্থিত সব মহিলারা হঠাৎ যন্ত্রণায় কষ্ট পেতে থাকে, যেন লায়লা তাদের সবাইকেই অভিশাপ দিয়েছে। তাই সব মহিলারা নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে রিটার বাড়িতে ঢুকে তাকে চুল ধরে সেখান থেকে টেনে নিয়ে আসে। রিতা তখন চিৎকার করে বলে, তোমরা আমার মাকে কষ্ট দিয়েছিলে, এর জন্য তোমরা শাস্তি পাচ্ছ। এরপর দৃশ্য ফ্ল্যাশব্যাকে চলে যায় এবং দেখানো হয় আসলে নূরের সঙ্গে ঠিক কী ঘটেছিল। সিটি, আয়দা আর আরও কিছু মহিলাদের স্বামীরা নূরের পেছনে পড়েছিল। নূরের কারণে তাদের স্বামীরা তাদের ছেড়ে চলে যায়, কিন্তু স্বামীদের দোষ না দিয়ে সেই নারীরা উল্টে নূরকে দোষ দিতে শুরু করে। তারা নূরকে বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে তারে বেঁধে অনেক নির্যাতন করে এবং বেধড়ক মারধর করে। এই নির্যাতনে সেদিন মা, আয়দা সহ সেই সব মহিলারা জড়িত ছিল, যারা পরে একে একে মারা যায়। নূর তাদের হত্যা করে এবং প্রত্যেকের কাছে সেই সূচলো তার রেখে যায়, কারণ তাকেও সেই একই জিনিস দিয়ে কষ্ট দেওয়া হয়েছিল। এরপর বর্তমান দৃশ্যে ফেরা হয়, যেখানে দেখা যায় যে রিটা এক উন্মাদ অবস্থায় সবাইকে বলছে, আমি আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে পারিনি, কিন্তু আমার মা নিজের মৃত্যুর প্রতিশোধ নিজেই নিচ্ছেন। এটা শুনে মহিলারা রিটার উপর আবার হামলা করে। লায়লা দূর থেকে সবকিছু দেখছিল, তখন তার মায়ের আত্মা তার সামনে আসে এবং বলে, এইসব বন্ধ করো। লায়লা বুঝে যায় যে রিটাকে মেরে ফেললেও এই সব কিছু বন্ধ হবে না, তাই সে মহিলাদের থামাতে যায়, কিন্তু মহিলারা রিটা সহ লায়লাকেও মারতে শুরু করে। তখন লায়লার ভাই তাকে বাঁচাতে আসে, কিন্তু এক মহিলার লাঠির আঘাত তার মাথায় লাগে এবং সেখানেই সে মারা যায়। এরা দেখে সব মহিলা বুঝে যায় তারা যা করছে তা উচিত করছে না, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়, একজনের প্রাণও চলে যায়, আর কিছুক্ষণ পরে দেখা যায় যে রিতাও মৃত। লায়লা এবার একদম একা পড়ে যায় এবং কাঁদতে থাকে যে সে রিটাকেও বাঁচাতে পারলো না, এমনকি তার ভাইও মারা গেল। এখানে দৃশ্য কাট হয়ে দেখানো হয় লায়লা এখনও মৃতদেহ স্নান করানোরই কাজ করে। একদিন যখন সে এক মহিলাকে স্নান করাচ্ছিল, তখন তার শরীর থেকে একটি পিন পায়। তখন সে বুঝতে পারে এই নারীও অভিশপ্ত এবং এটা রিটার অভিশাপ। রিটা এখন তার মায়ের মতনই প্রতিশোধ নিচ্ছে সেই নারীদের থেকে যারা তাকে মেরে ফেলেছিল। এই নারীরা রিটাকে পিন লাগানো লাঠি দিয়েই মেরেছিল, তাই রিটাও সেই পিন তাদের শরীরে রেখে যাচ্ছে প্রতিশোধের চিহ্ন হিসেবে। আর ব্যাস, এখানেই সিনেমাটি শেষ হয়।